তোমাদের শেষ বেলায় আমরা কয়েকটি এমসিকিউ এবং এসএকিউ চুক বলাবো। ইতিমধ্যে গল্প এবং কবিতা থেকে দিয়েছি। আজকে প্রবন্ধ থেকে, যেহেতু দুটো প্রবন্ধ, সেখান থেকে তোমাদের অংশগুলো বলবো। খেয়াল রাখবে যে বোর্ড কিভাবে উত্তর লিখতে বলছে, বোর্ডের লেখা উত্তরগুলো, অর্থাৎ বোর্ড যেভাবে উত্তর লিখে দেয়, আমাদেরকে তো দেয়, সেই লেখাগুলো আমি সবগুলোতে নেই, আমি তোমাদের বলে দেবো কোনগুলোতে আছে, সেইভাবে কিন্তু লেখার চেষ্টা করবে ফুল মার্কস পাওয়ার জন্য, বিশেষ করে এসএকিউতে। তো চলো আমরা শুরু করি। বলে রাখি, এমসিকিউতে 3টি প্রশ্ন থাকবে, 3টেই করতে হবে, কোনো এক্সট্রা প্রশ্ন থাকবে না। প্রশ্নের দাগ সংখ্যা 1.7, 1.8 এবং 1.9। এসএকিউতে দুটো 4টে প্রশ্ন থাকবে, অর্থাৎ হারিয়ে যাওয়া কালি কলম থেকে দুটো, বাংলা ভাষায় দুটো, মোট 4টে প্রশ্ন থাকবে। তোমাকে 3টে প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1। তার মানে 3 3 6 6 নম্বরের জন্য আমরা এখন এই ভিডিওটা, অল্প কিছু সময়ের ভিডিওটা দেখব। শ্রীপান্থ ছদ্মনামে লিখেছেন, উত্তর নিশ্চয়ই জানো, যে নিখিল সরকার। কথায় বলে ড্যাশ কালি কলম মন লেখে 3 জন। লেখকরা অনবরত লিখে চলেছেন। এই প্রশ্নের উত্তরটি কমেন্টে জানাবে। ওকে, আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি দিয়ে, রোগা বাঁশের কঞ্চি দিয়ে। লেখকরা শৈশবে লিখতেন কোথায়, না কলা পাতাতে। লেখক তাদের কলমের কালি তৈরি করতেন নিজেরাই। ওস্তাদেরা কালো জলে ঘষত কি, না হরিতকি। লেখকের শৈশবে লেখার সরঞ্জাম ছিল বাঁশের কলম, মাটির দোয়াত এবং ঘরে তৈরি কালি ও কলা। এই প্রশ্নের উত্তরটি বোর্ড লিখে দিয়েছে, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। কি নিয়ে লেখকদের প্রথম লেখালেখি, কিভাবে লেখাটা হচ্ছে না, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের লেখক শ্রীপ্রান্থের প্রথম লেখালেখির উপকরণ ছিল এই এতটা, কিন্তু তোমাকে লিখতে হবে। এইটুকু উত্তর লিখে দিলে নম্বর কিন্তু অর্ধেক হয়ে যাবে। কঞ্চির কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি, কলাপাতা ইত্যাদি। বঞ্জের শলাকার পোশাকি নাম স্টাইলাস। সিরাজ যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম স্টাইলাস। চীনারা চিরকালে লেখার জন্য ব্যবহার করে এসেছে তুলি। পালকের কলমের ইংরেজি নাম কুইল। স্কুলের ছেলে মেয়েদের তহবিলে দেখা যায় রকমারি কলম। কঙ্কাবতী ও ডমরুধর এর স্বনামধন্য লেখকের নাম ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। বল পেনের আরেক নাম ডট পেন। কানে কলম গুঁজে দুনিয়া দেখেন। খুব ভালো করে দেখো, কানে কলম গুঁজে, অনেক জায়গায় কলম গুঁজার গল্প থাকবে, এখানে দার্শনিক। লেখকের ছোটবেলায় দেখা দারোগা বাবুর কলম থাকতো কোথায়, না পায়ের মোজায় গোঁজা। পণ্ডিতেরা বলেন কলমের দুনিয়ায় যা বিপ্লব, সত্যিকারের বিপ্লব ঘটায় তা হলো ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের আবিষ্কর্তা ওয়াটারম্যান। প্রাবন্ধিকের মনে হয়েছে ঝর্ণা কলম নামটা দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দোকানদারের কাছ থেকে প্রাবন্ধিক কিনেছিলেন জাপানি পাইলট। ফাউন্টেন পেনের নেশা ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং শৈলজানন্দের। সোনার দোয়াত কলম সংগ্রহে ছিল শুভ ঠাকুরের। এই দেখো, এখানে এটা বোর্ডের উত্তর। ওকে, সোনার দোয়াত কলমের যে সত্যই হতো। বক্তা সোনার দোয়াত কলমের কথা কিভাবে জেনেছিলেন? বক্তা সোনার দোয়াত কলমের কথা শুভ ঠাকুরের বিখ্যাত সংগ্রহে দেখতে গিয়ে জেনেছিলেন। 24 বিদেশি কাগজে ফাউন্টেন পেনের বিজ্ঞাপন ছিল 700 রকম নিবের কথা। এই যে সংখ্যাবাচক। গত কয়েক বছর ধরে টাইপরাইটার ধরেছেন কে? সুভাষ মুখার্জি ধরেছেন আর লিখে গেছেন। এই দুটো তথ্য আলাদা আলাদা। ধরেছেন আর অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন অন্নদাশঙ্কর। একটু মাথায় রাখবে এটা। নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। 4 খণ্ড রামায়ণ কপি করে
একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা করে পেয়েছিলেন? 7 টাকা। লাঠি তোমার দিন ফুরাইছে, এটা কিন্তু বোর্ডের উত্তর লিখে দেওয়া। কথাটি কি বলেছিলেন? না, উদ্ধৃতাংশটি পরিবর্তিত রূপে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক ব্যবহার করেছেন প্রাবন্ধিক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী উপন্যাসের 3য় খণ্ডের প্রথম পরিচ্ছেদে মূল উদ্ধৃতিটি ছিল হায় লাঠি তোমার দিন গিয়াছে। এটা লিখলে পরে তবেই কিন্তু ভালো পরীক্ষক 1 নম্বর দেবেন। বেশি বয়সে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময়ে সম্মানিত হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা কতগুলো প্রশ্ন নিচ্ছি? এর নিচ্ছি 40টা, ওর নিচ্ছি 30টা। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হতো ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী। লিপি কুশলীদের কোথায় এবং কেমন সম্মান ছিল? না, লিপি কুশলীদের মুক্তোর মতো হাতে লেখার জন্য বিশ্বময় খ্যাতি ছিল। মুঘল দরবারে খুব সম্মান ও খুব খাতির ছিল। আমাদের এই বাংলা মুলুকেও রাজা জমিদাররা তাদের গুণী বলে সম্মান করতেন, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন। সাধারণ গৃহস্থরাও তাকে ডেকে পুঁথি নকল করাতেন। এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে, এটা বোর্ডের উত্তর লেখা। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে ফাউন্টেন পেন সংগ্রহের নেশার কথা বলা হয়েছে। বাবু কুইল ড্রাইভার্স বলেছিলেন কে? কার্জন। কলমে কায়স্থ চিনি, গোফেতে রাজপুত। অক্ষরগানহীন লোককে বলে নিরক্ষর। আরেকটা এই ধরনের প্রশ্ন, সেটাও যাচ্ছি। কানে কলম গুঁজে রাখার জন্য, দেখো 3খানা কলমে গুঁজে ছিল বিখ্যাত পণ্ডিত মশাই। শৈলজানন্দের সংগ্রহে ফাউন্টেন পেন ছিল 24টি। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কাদের কাছে? পকেটমারদের কাছে। অক্ষরগানহীন লোককে বলে ক অক্ষর গোমাংস। এই 40টি প্রশ্ন থাকলো। এর বাংলা ভাষায় বিজ্ঞান, রাজশেখর বসুর প্রথমেই ছদ্মনাম পরশুরাম। যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ লেখা হয় তাদের বিভক্ত করা হয় 2টি শ্রেণীতে। অল্প বয়স্ক ছেলে মেয়ে এবং অল্প শিক্ষিত বয়স্ক লোকেরা যে শ্রেণীতে পড়ে সেটি হলো প্রথম শ্রেণী। যারা ইংরেজি জানে তারা যে শ্রেণীতে পড়ে সেটি হলো দ্বিতীয় শ্রেণী। গুটিকতক ইংরেজি পারিভাষিক শব্দগুলি কি কি? এইখানে সবগুলোই ঠিক আছে। পিতলের চেয়ে হালকা ধাতু, এক্ষেত্রে অ্যালুমিনিয়াম। ছেলেবেলায় লেখককে যে লেখকের বাংলা জ্যামিতি বই পড়তে হয়েছিল তার নাম ব্রহ্মমোহন মল্লিক। সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, তাতে অনেকেই মুশকিলে পড়ছেন। কারণ এই প্রশ্নের উত্তরটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে ক হিসাবে জানাবে। 19 শতকে 32,000 অক্ষর লেখানো হতো, কত? 12 আনায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত করে 1936 খ্রিস্টাব্দে। নেক্সট, পরিভাষা সমিতিতে নিযুক্ত হয়েছিলেন কারা? বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতত্ত্বজ্ঞ, সংস্কৃতজ্ঞ, পণ্ডিত এবং কয়েকজন লেখক। কোথায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য? ইউরোপ এবং আমেরিকায়। কালক্রমে দেশে বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে যখন এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে। সেন্সিটিভ পার্সন এর অর্থ হওয়া উচিত অভিমানী। দ্য অটোমেটিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচড দ্য ব্লু প্রিন্ট স্টেজ, এর বাংলা হওয়া উচিত পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনো প্রস্তুত হয়নি। পরিভাষার উদ্দেশ্য হলো কি? না, ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। যেসব জন্তুর সিদ্ধারা নেই কথাটি যার বদলে লেখা যেতে পারে তা হলো অমেরুদণ্ডী। আমাদের আলংকারিকগণ শব্দের কত ধরনের ব্যবহার কথা বলেছেন? ত্রিবিধ অবস্থাগুলি কি কি? না, অভিধা, লক্ষণা আর ব্যঞ্জনা। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এই উক্তিটি কার? কালিদাসের। কোন প্রবাদটি প্রমাণ হিসাবে আমাদের সাময়িক পত্রাদিতে পাওয়া যায়? অল্পবিদ্যা ভয়ঙ্করী। বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা কেমন হওয়া উচিত? অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া উচিত। মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয় কোন সময়? কাদের মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয়? প্রাবন্ধিকের কথা অনুযায়ী ইংরেজি ভাষায় কম বেশি বিজ্ঞান পড়া পাঠকেরা
যখন বাংলা ভাষায় লেখা বিজ্ঞান প্রবন্ধ পড়ে তখন তাদের প্রীতির সাথে মাতৃভাষা আয়ত্ত করতে হয়। বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন কেন? না, আমাদের দেশের জনসাধারণের প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিছুটা পরিচয় না থাকায় বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন হয়। এই দোষ থেকে মুক্ত না হলে, দোষটি কি? দোষটি হলো বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক আয়ত্ত করতে পারেন না পারার কারণে তাদের ভাষার আড়ষ্ট ও ইংরেজি অনুবাদ আক্ষরিক হয়ে যাওয়া, এতে রচনা উৎকট হয়। এটা বোর্ডের লেখা উত্তর। রচনা কিসে উৎকট হয়ে ওঠে? প্রাবন্ধিক রাজশেখর বসু বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে জানিয়েছেন, যে সমস্ত লেখকরা তাদের বক্তব্যকে ইংরেজিতে ভাবেন এবং বক্তব্যের যথাযথ বাংলা অনুবাদ প্রকাশ করার চেষ্টা করেন, এতে রচনা উৎকট হয়। অভিধা কি? শব্দ যদি শুধুমাত্র আবিধানিক অর্থ প্রকাশ করে তখন তাকে অভিধা বলে, যেমন দেশ এর অর্থ ভারত ইত্যাদি, অথবা স্থান। লেখক ইন্টারন্যাশনাল শব্দের বাংলা প্রতিশব্দ হিসাবে কোন শব্দ ব্যবহার করেছেন? সেটা হচ্ছে সর্বজাতিক। এই ধারণা পুরোপুরি ঠিক নয়। কোন ধারণা সম্পূর্ণ ঠিক নয়? অনেকেই মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশে রচনা সহজ হয়। এই ধারণা পুরোপুরি ঠিক নয়। শেষটি বোর্ডের উত্তর। প্রয়োজন মতো বাংলা শব্দ না পাওয়া গেলে কী করা উচিত বলে লেখক মনে করেছেন? বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে প্রাবন্ধিক জানিয়েছেন, প্রয়োজন মতো বাংলা ভাষা পাওয়া না গেলে বৈজ্ঞানিক রচনার ইংরেজি শব্দগুলি বাংলা বানানে লেখা যেতে পারে। তোমাদের পরীক্ষা শুভ হোক, আশা করি পরীক্ষা ভালো হবে। সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে